শুরুতেই বলতে চাই, বাবারা তোমরা তো সবাই পঞ্চম শ্রেণী পাস করবে, ঠিক না? তোমাদের ভিতরে সবচেয়ে কম নাম্বার এবং সবচেয়ে খারাপ রেজাল্ট হয়েছে কার? তুমি কি বলতে পারবা? আচ্ছা ধরে নিলাম তোমরা দাঁড়াই, যদি তোমরা 50 জন স্টুডেন্ট করে 5 জন যদি বেশি খারাপ করে থাকো, আর 5 বছর পরে তোমরা ওই 5 জন, আমি তোমাদেরকে বলে দিলাম, তোমরা যদি চেষ্টা করো তোমরা সবাই ফার্স্ট সেকেন্ড থার্ড হবে। যারা ক্লাসে শুরু থেকেই সবসময় ভালো করে, তারা এক পর্যায়ে যে তাদের পড়ার প্রতি একটা মানে অবহেলা চলে আসে। আর যারা একটু কম পারে তারা বারবার ট্রাই 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 নেবে, ঠিক আছে? বারবার চেষ্টা করে। আচ্ছা তোমরা কি নাম শুনেছ? চায়নার শীর্ষ ধনকুবের মালিক জেকমা নাম শুনছ? একটা মানুষের নাম। সে ক্লাস 5-এ 3বার ফেল করছে, সে এসএসসিতে 4বার ফেল করছে, সে এসএসসিতে 7বার ফেল করছে, ইউনিভার্সিটিতে কষ্ট করে ভর্তি হয়েছে, প্রক্রিয়া মনে করে কোনো মতো পাস করছে। এক জায়গায় চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আসছে, ওইখানের পদ হলো 24টা। কয়টা পদ বলো তো? আবার বলো কয়টা? 24টা। এখন 24টা পদের ভিতরে পরীক্ষাও দিয়েছে 24টা, 23টা। 24টা পদের ভিতরে পরীক্ষা দিয়েছে 24টা, ঠিক আছে? এখন এর ভিতর একটা লোকের চাকরি হয় নাই, আর 23 জন লোকের চাকরি হয়েছে। সেই লোকটার নাম জানো? আমার কথাকে বুঝতে পারছো? 24 জন পরীক্ষা দিছে, এর ভিতর 23 জন ওই পরীক্ষায় রেজাল্ট ভালো করছে, ওদের চাকরি হয়েছে, আর একজনের হইল না। সে একটা পচা ছাত্র না? তোমরা কি বলছো? সে একটা পচা ছাত্র? সে একটা পচা ছাত্র না, সেই পৃথিবীর শীর্ষ ধনীদের একজন। তার নাম হলো জ্যাকমা। সে জীবনে কখনো পরাজিত হয় নাই, যত বাধা খেয়েছে ততই আরো সামনে গেছে। নদীর স্রোত দেখো, স্রোত আসতে থাকে আর বাঘ সামনে দিকে যায়, 3 ধাপ আগে আবার 5 ধাপ পিছনে চলে আসে, তারপরেও আবার যায়, তারপরেও চেষ্টা করে। আমি তোমাদের প্রতি একটা লেসন, একটা শিক্ষা দিচ্ছি। আমার ছোট ভাই বলেছে এই স্কুলে তিনি লেখাপড়া করেছেন 40 বছর আগে, তাহলে আমি পড়ছি 42 বছর আগে। আমি ক্লাস 5 পর্যন্ত এখানে পড়েছি, ক্লাস 5 পঞ্চম শ্রেণী পাস করে তারপর ঢাকায় গিয়ে ভর্তি হয়েছি। এই স্কুলের স্মৃতি আমি কখনো ভুলি নাই, সব মনে আছে আমার। এবং এই স্কুলের বন্ধুরা ছিল, এই যে একজন বুড়া মানুষ দেখছা, এটা আমার বন্ধু, আমিও তো বুড়া। তাই বলি, জানি না 20 বছর পরে তোমরা কোথায় যাবা, কে কোথায় থাকবা। হতাশ হবে না বাবারা, হতাশ হবে না। যদি কোনো বড় ধরনের সমস্যা হয়, ফাইন্যান্সিয়াল সমস্যা হয়, অর্থনৈতিক সমস্যা হয়, বা কারো বাবা মা অসুস্থ হয়, বড় ধরনের সমস্যা হয় লেখাপড়া করতে গিয়ে, সেই ক্ষেত্রে আমরা দাতা সদস্য যারা আছি, যেমন আমার চাচা জীবিত আছেন জনাব ওবায়দুল্লাহ পরীম, তার ছেলে নগদ কোম্পানির মালিক, বিকাশ নগদ আছে না, নগদ কোম্পানির মালিক জনাব তানবীর আহমেদ মিশু, এবং আমাদের ভাইরা দাতা সদস্য যারা আছে তোমাদের পাশে থাকবে ইনশাআল্লাহ। ওকে, যাক, সময় আর নষ্ট করবো না। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত 76 নং লস্করটি সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত 16ই ডিসেম্বর বিজয় দিবস উদযাপন ও আমার 76 নং লস্করটি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণীতে উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীবৃন্দের বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত আমার পরম শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষার্থীবৃন্দ, প্রিয় ছাত্রছাত্রীগণ,
সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত গভর্নিং কমিটির সকল সম্পাদক মণ্ডলী ও সদস্যবৃন্দ এবং এলাকার গণ্যমান্য বিশিষ্ট জ্ঞানীগুণী ও শিক্ষার উন্নয়নে এলাকাবাসীর সকল নেতৃবৃন্দ এবং এই স্কুলের সাথে যারা সম্পৃক্ত সকল সম্মানিত ভাই বোনদের প্রতি আমার শুভেচ্ছা ও অভিনন্দন। বিশিষ্ট গুণীজনদের মধ্যে উপস্থিত আছে আমার পরম শ্রদ্ধেয় আমার পরিবারের শিক্ষার বাতিঘর। শিক্ষার বাতিঘর বুঝো? শিক্ষার কিন্তু আলো থাকে, আলো লাইটের মতো। ওই শিক্ষার বাতিঘর যাকে বলা হয় তিনি হলেন গোলাম সারোয়ার ভূঁইয়া, সাবেক ডেপুটি রেজিস্ট্রার। সবগুলি এই গোলাম সাহেবের ছাত্র। তাহলে তিনি কে? তিনি শিক্ষাবাতির আলোধর। ঠিক আছে। তারপর গোলাম সাহেব ডেপুটি রেজিস্ট্রার, ঢাকা বিশ্ববিদ্যালয়। আরো উপস্থিত আছে সম্মানিত স্টেট জেনারেল ম্যানেজার আমার স্নেহের ছোট ভাই মোহাম্মদ মাহফুজুল হক আপেল, ইফাত অটোসিল জেনারেল ম্যানেজার মোহাম্মদ শফিউল হক দর্পণ আমার ছোট ভাই। আরও উপস্থিত আছেন সম্মানিত ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ জিয়াউল হক স্বপন। আরও উপস্থিত আছেন লক্ষ্মী গ্রামের পরিষদ আল্লাহ প্রদত্ত নেতৃত্ব দানকারী মরহুম আরব আলী সাহেবের, আল্লাহ প্রদত্ত নেতৃত্ব দানকারী মরহুম আরব আলী সাহেবের যোগ্য উত্তরসূরি লস্করদি গ্রাম থেকে পরপর দুবার নির্বাচিত গোপন মেম্বার। আরও উপস্থিত আছেন বিশিষ্ট রাজনীতিবিদ মরহুম সিরাজ সাহেবের একমাত্র যোগ্য উত্তরসূরি। এই এলাকাতে বঙ্গবন্ধুর নাম প্রথম মানুষ নিত। আমার কাছে দলিল আছে, দলিল বুঝো? সিএস আছে, এসএ আছে, আরএস আছে, মিউটেশনও আছে। আমার কাছে সব রেকর্ড আছে। লিমিট, ডোন্ট লিমিট ক্রস। দিস ইজ বাংলাদেশ, লিডার অফ প্রাইম মিনিস্টার শেখ হাসিনা। ধীরে চলো, ধীরে চলো, সম্মানের সাথে চলো। ওকে? যদি এই লস্করদি গ্রাম তথা ২৫০০ খেতে খাওয়া শ্রমিক, দিনমজুর, রিক্সাওয়ালা, ভ্যান গাড়িওয়ালা তারা আণবিক উপহার চাইতো শক্তিধর ক্ষমতাধর, তারা চুপ করে শোনে। কিন্তু ভোটের দিন কি করে? শুধু টিপটা বেড়া দিয়ে আর টাকা নয়, পয়সা নয়, মানুষের মনে আস্থা ভাজন করেন। আমার দাদি ৩ কোটি টাকা মূল্যের স্কুল দান করেছেন, আর আমার পরিবার এখন ১০০ কোটি টাকার মালিক। আমার ছোট ভাই তানভীর আহমেদ বিশু প্রতিদিন একটা করে শিল্পপতি বানাতে পারে, জানো তোমরা? তোমাদের গ্রামের সন্তান। যাই হোক, বেশি বলে বিদ্যুৎ নয়। তখন মেম্বার আরো উপস্থিত আছেন যুগ্ম জনাব বিপ্লব ভূঁইয়া। আরো বিপ্লবের কথা বলতে গিয়ে এত কিছু বললাম। তখন এই সিরাজ সাহেব ছিলেন একমাত্র লস্করদিতে দায়হাটের আমলিগা। তার যোগ্য উত্তরসূরি ছেলে হলো জনাব বিপ্লব ভূঁইয়া। বিপ্লব ভূঁইয়া কোথায়? দাঁড়াও, তোমরা চিনো ওকে? ওনার বাবা ছিলেন এই লস্করদি গ্রামের সর্বপ্রথম আওয়ামী লীগের একজন যোগ্য দিক নির্দেশক। বুঝতে পারছ? আরো উপস্থিত আছেন এই লস্করদি গ্রামের একজন বিশিষ্ট লোক ছিলেন। তিনি সবসময় চুপ থাকতেন, কথা বলতেন কম, অনেক সুন্দর দেখতে। আমার দাদা ভাই আমাকে দেখতে এভাবে ডাকত, এদিকে আয়, এদিকে আয়। আমি দেখি কে? দাদা ভাই বসে বসে। যাইতাম সামনে, বলতো, দাদা তোমার মায়ের ভালো আছে? আমি বলতাম, দাদা ভালো আছে।
তোর বাবা শুনতে ভালো, আমি তো বাবা ভালো। আমার দাদার নাম জানো তোমরা? জনাব মরহুম মিন্নাত আলী মেম্বার। কি নাম? মরহুম মিন্নাত আলী মেম্বার হলো তোমাদের রাজনৈতিকভাবে এই এলাকাতে 100 বছরের আধিপত্য বহন করে। আমার কথা শোনো, তার ছেলের নাম কি জানো? তার জ্যেষ্ঠ পুত্র, তার যোগ্য সন্তান কে? মিন্নাত আলী সাহেবের যোগ্য সন্তান হলো জনাব মোফাজ্জল হোসেন খোকা। এই তোমরা তো চিন্তা শোনো, ভুলে যাবা তো। মিন্নাত আলী সাহেবের যোগ্য সন্তান জনাব মোফাজ্জল হোসেন খোকা। সবাই তাকে রেসপেক্ট করবা, সালাম দিবা, তার দোয়া নিবা। যে কোনো সমস্যা তার কাছে যাবা, ফিরে আসবে না। তার বাবাও মানুষকে ফিরিয়ে দিতেন না, ঠিক আছে? এখন আর বেশি সময় নেব না তোমাদের কাছ থেকে। বিপ্লব ক্রিয়া উপস্থিত আছেন লস্করী মধ্যপ্রবাসীর পরম শ্রদ্ধেয় বিশ্বস্ত দিক নির্দেশনা মূলক আওয়ামী রাজনৈতিক কর্মী ও এমপি সাহেবের প্রিয়জন আমার ছোট ভাই সামায়ন ভূঁইয়া। সামায়ন কি আছে? সামায়ন কি কিছু বলবো না তুমি? সামায়নকে চিনো তোমরা? এই দাতা সদস্য একজন, সে হলো আমার ভাই, আমার গর্ব, আমার অহংকার। সামায়ন ভূঁইয়া আরো উপস্থিত আছেন এখানে মোটামুটি বলা হয়েছে মিস্টার হিরণ, লিমন, গিয়াসুদ্দিন কাকা, আপনার আমার বন্ধু আছে মিলন, চুপ করে বসে আছে। মিলন সাহেবের ছেলে বিদেশে পড়ালেখা করে, জানো? তোমরাও বিদেশে পড়বা। আজ মহান বিজয় দিবস, বাংলাদেশের ইতিহাসের এক গৌরব উজ্জ্বল দিন। আজকের এই দিনে আমি সর্বপ্রথমে বিনম্র শ্রদ্ধার সাথে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাংলার এক অকুতভয় নেতৃত্বদারী, নেতৃত্ব দানকারী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আওয়াজ হয় কিসের? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আরো স্মরণ করছি এই বাংলার সাহসী দামালদের প্রতি, যাদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের চির আকাঙ্ক্ষিত মায়ের ভাষা বাংলা, যার মাধ্যমে শিক্ষা, সংস্কৃতি ও রাজনৈতিক স্বাধীনতা। আরো স্মরণ করছি সে সকল মা বোনদের এবং শহীদদের ত্যাগের মহিমায় পেয়েছি এই ভূখণ্ড। এই ভূখণ্ডের নাম কি? বলো। বাংলাদেশ। জোরে বলো। আমরা কিভাবে বিজয় ছিনিয়ে এনেছি তার কিছু বর্ণনা তুলে না ধরলে আমার প্রিয় বাবা মায়েরা হয়তো বুঝবে না কত ত্যাগ স্বীকার করতে হয়েছে আমাদের এই বাংলাদেশ নামক দেশকে পেতে। 1947-এর পূর্বে বাংলাদেশ, ভারত, পাকিস্তান একটি দেশ ছিল যার নাম ছিল পাক ভারত। 1947 সালের আগে যার নাম ছিল পাক ভারত। পরবর্তীতে 1947 সালে দেশটি দুভাগে ভাগ হয়ে একটি দেশের নাম হয় ভারত আর একটি দেশের নাম হয় পাকিস্তান। পাকিস্তান দেশটির এক অংশকে বলা হতো পূর্ব পাকিস্তান আর এক অংশকে বলা হতো পশ্চিম পাকিস্তান। আর দুঃখজনকভাবে বলতে হয় একই ধর্ম হওয়া সত্ত্বেও পাকিস্তানিরা আমাদের একই ধর্ম হওয়া সত্ত্বেও পশ্চিম পাকিস্তানের কুলঙ্গার নেতা কায়েদে আজম মোহাম্মদ জিন্নাহ, ইয়াহিয়া ভুট্টো কখনই পূর্ব বাংলার মানুষদের ভালো চোখে দেখতেন না। ওই সময় পাকিস্তানের লিডাররা, বুঝছো, কুলঙ্গার সন্তানরা। পরবর্তীতে 1952 সালে পূর্ব বাংলার শহীদদের রক্তের বিনিময়ে বাঙালি ছিনিয়ে আনেন আমাদের মায়ের ভাষা বাংলা ভাষা। তারপর থেকে তাদের পূর্ব বাংলার মানুষদের উপর চালাতে থাকে অমানসিক নির্যাতন ও রাজনৈতিক প্রতিহিংসা পশ্চিম পাকিস্তানিরা।
যার পরিপ্রেক্ষিতে রেস কোর্স ময়দানে 1971 সালের 7 মার্চ বঙ্গবন্ধু পূর্ব বাংলার মানুষদের নিয়ে রেস কোর্স ময়দানে হাজার হাজার প্রতিনিধি বাংলার কৃষক, শ্রমিক, দিনমজুর সহ সকল শ্রেণী মানুষদের উদ্দেশ্যে একটি দিক নির্দেশনামূলক ঐতিহাসিক বক্তব্য প্রদান করেন। শুধু একটি আঙ্গুলের তর্জনের জোড়ায় একটা আঙ্গুল শুধু উড়েছে। কি বলছে? এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম বলো রক্ত যখন দিয়েছি বাংলার মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। কে বলেছিলেন? বঙ্গবন্ধু। মনে রাখবা। পরিশেষে দীর্ঘ 9 মাস বাঙালি গেরিলা যুদ্ধ করে পাক হানাদার বাহিনীকে শোচনীয়ভাবে পরাস্ত করেন এবং রেসকোর্স ময়দানে পাকিস্তান হানাদার বাহিনী বুঝছো আত্মসমর্পণ করে। তাই আমরা যাদের রক্তের বিনিময়ে আমরা এই প্রিয় বাংলাদেশ নামক দেশটি পেয়েছি, তাদেরকে কি কখনো ভোলা যায়? হ্যাঁ, তাদেরকে কখনো ভোলা যায় না। আমরা তাই আজকের 16 ডিসেম্বর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। পরিশেষে আমি তোমাদের স্কুলের গভর্নিং কমিটির সভাপতি হিসাবে তোমাদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা ও অভিনন্দন। তোমাদের আমি বিনীতভাবে অনুরোধ করছি তোমরা সবাই যেন নজরুল ইসলাম বাবু উচ্চ বিদ্যালয়ে ভর্তি হও, কারণ নজরুল ইসলাম নজরুল ইসলাম বাবু উচ্চ বিদ্যালয় আমাদেরই গ্রামের স্কুল। আমরাই আবার ওই স্কুলে বসবো, তোমাদের সামনে বক্তব্য দিব। ওই স্কুলও আমাদের, পুরো লস্কর দিয়ে আমাদের, পুরো 1000 উপর দিল আমাদের, বুঝছো? একটা করে সবাইকে শিক্ষার আওতায় আনতে হবে। স্কুলে নেতৃত্ব দিবে শিক্ষিত লোকরা, আর ব্যবসায়ী নেতৃত্ব দিবে ব্যবসায়ীরা। যাই হোক, বাবু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহোদয় তোমাদেরকে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার প্রতি উৎসাহিত করার জন্য মনে রাখবা স্বাস্থ্যই সকল সুখের মূল। সবাইকে আমার সালাম ও শুভেচ্ছা। থ্যাংক ইউ ভেরি মাচ।